ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমোস্ফিয়ার বাই মৌমিতা। আমি কেভিএস এনভিএস কে টার্গেট করে 5টা প্র্যাকটিস সেট করাবো। অনেকেই রিকোয়েস্ট করেছিল তোমরা যে প্র্যাকটিস সেট কেন করানো হচ্ছে না কিছু। তো আপাতত এখন সামনে এনভিএস কেভিএস ই আছে, সেই জন্য ওই রিলেটেড কিছু কোয়েশ্চেন, যেরকম কোয়েশ্চেন আসতে পারে সেরকম কিছু কোয়েশ্চেন আমি এখন করাবো। ঠিক আছে, তো চলো স্টার্ট করছি, তোমরা আমার সাথে করতে থাকো। চলো, ফার্স্ট কোয়েশ্চেন দেখো কি বলছে। দ্য নাম্বার অফ ওয়াটার মলিকুলস ইন আ ড্রপ অফ ওয়াটার হ্যাভিং ভলিউম অফ 0.0018 ml at room temperature will be ডেনসিটি অফ ওয়াটার দেওয়া আছে 1 গ্রাম পার সেন্টিমিটার, 1 গ্রাম সেন্টিমিটার কিউব। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এখানে কি দেওয়া আছে, ভলিউম দেওয়া আছে এবং ডেনসিটি দেওয়া আছে। তাহলে এই দুটোকে মোটামুটি আমরা ইউজ করব, এই দুটো ইউটিলাইজ করে আমরা এখানে কি পেয়ে যাব, মাস পেয়ে যাব। ঠিক আছে, ওয়াটার যেটা দেওয়া আছে সেটার মাস পেয়ে যাব। তাহলে মাস কি হবে, মাস হয়ে যাচ্ছে 0.0018 ইন্টু 1, এই যে এখানে দেওয়া আছে ডেনসিটি, তাহলে এখানে মাসটা পেয়ে যাচ্ছি 0.0018 গ্রাম। ঠিক আছে, এটা পেয়ে গেলাম মাস। এবার দেখো আমাদের চেয়েছে যে নাম্বার অফ ওয়াটার মলিকুল, নাম্বার অফ ওয়াটার মলিকুল, তাহলে আমাদের কি করতে হবে, নাম্বার অফ ওয়াটার মলিকুল ক্যালকুলেশন করার জন্য আমাদের যেটা ফার্স্ট ফাইন্ড আউট করতে হবে এটা কত মোল। ঠিক আছে, কত মোল সেটা ফাইন্ড আউট করতে হবে। এদিকে আমরা জানি ওয়াটারের মোলার মাস 18 গ্রাম পার মোল। ওকে, ওয়াটারের মোলার মাস 18 গ্রাম পার মোল, তাহলে নাম্বার অফ মোল কত বেরোবে, নাম্বার অফ মোল পেয়ে যাব 0.0018 ডিভাইড বাই 18। ঠিক আছে, তাহলে দেখো এটা সলভ করলে পাচ্ছি 0. এখানে কটা জিরো আসবে, 3টে জিরো, তাই তো, 3টে জিরো 1। ওকে, 3টে জিরো 1 মোল। ঠিক আছে, দেখো তাহলে এখানে আমরা অ্যান্সার কি পাবো, এত মোল যদি হয় তাহলে নাম্বার অফ মলিকুলস কত হবে, এক মোলে কতগুলো মলিকুল থাকে, এক মোলে অ্যাভোগাড্রো সংখ্যক মলিকুল থাকে, তাহলে 6.023 ইন্টু 10⁻23, এটা হলো এক মোলে। তাহলে আমাদের এখানে আছে 0.001 মোল। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করব, ইন্টু 0.0001। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সারটা পেয়ে যাচ্ছি, এখানে পাওয়ার কত হবে, 6.023 ইন্টু 10⁻, এখানে কত আছে 10⁻⁻4 হবে, তাহলে হয়ে যাচ্ছে 10⁻19। ঠিক আছে, কোনটা অ্যান্সার হবে, অপশন সি দেখতে পাচ্ছি এখানে অ্যান্সার হবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে হোয়াট ইজ দ্য রেডাই অফ লিথিয়াম 2+ ইন দ্য ফার্স্ট এক্সাইটেড স্টেট। আচ্ছা, এখানে যদি কোনো প্রবলেম, আমি তো এমনি একটু ফার্স্ট করাবোই, তো যদি কোনো প্রবলেম বুঝতে সমস্যা হয় এই ভিডিওটা দেখার পরে, তারা কিন্তু এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারো কোনো সমস্যা থাকলে। ঠিক আছে, বা কেভিএস এনভিএস এর অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিল যে অবজেক্টিভ কোশ্চেন গুলো কিভাবে লিখবে। তো ব্যাপারটা হচ্ছে ওখানে কিন্তু আমার যেটা মনে হয় রুল টানা পেজ দেওয়া থাকবে, তো সেক্ষেত্রে তোমাদের এবং সেখানে লিমিটেড স্পেস থাকবে, তো সেই অনুযায়ী প্রম্পটলি অ্যান্সারটা করতে হবে। তো কারোর যদি কোনো কোয়েশ্চেন মনে হয় যে অবজেক্টিভ কোয়েশ্চেনটা কিভাবে লিখবো, কয়েকটা কোয়েশ্চেন যদি জানতে চাও অবশ্যই আমাকে এই নম্বরে আমাকে নক করবে। ঠিক আছে, সেই দিনে না হলেও আমি 1-2 দিনের মধ্যে রিপ্লাই দিয়ে দেবো। আচ্ছা, এবারে দেখো হোয়াট বলছে, হোয়াট ইজ দ্য রেডাই অফ লিথিয়াম 2+ ইন দ্য ফার্স্ট এক্সাইটেড স্টেট। আচ্ছা, ফার্স্ট এক্সাইটেড স্টেট লিথিয়াম 2+, লিথিয়াম 2+ দেওয়া আছে, তার মানে অলরেডি এখানে কি আছে, দুটো ইলেকট্রন নেই এবং এর অ্যাটমিক নাম্বার কিন্তু 3, Z = 3, বাট লিথিয়াম 2+ ইলেকট্রন কটা আছে, 1 ইলেকট্রন। তার মানে দেখো এটা কি, এটা হাইড্রোজেনিক সিস্টেম, তাই না, হাইড্রোজেনিক সিস্টেম। তার মানে এখানে আমরা রেডাই যদি ক্যালকুলেশন করতে চাই, রেডাইয়ের ফর্মুলা কি, R = ε0 n² h² বাই পাই m z e²। ঠিক আছে, এটা হলো রেডিয়াসের ফর্মুলা। তো এই ফর্মুলাতে আমরা n = কত বসাবো, এখানে 1 বসাবো, কারণ এটা হাইড্রোজেনিক সিস্টেম, তাহলে এটা n = এখানে কিন্তু
1 বসবে, ঠিক আছে, n ইকুয়াল টু 1 বসবে। এবার দেখো আমি দেখিয়ে দিই, x আয়রন 0 এটা কি পারমিটিভিটি ভ্যাকুয়াম, এর যে ভ্যালুটা সেটা হচ্ছে 8.854 ইনটু 10 টু দি পাওয়ার -12, ইউনিটটা হলো, দেখো নেক্সট হচ্ছে h টা কি 6, এটা হচ্ছে প্লাঙ্কস কনস্ট্যান্ট 6.626, ঠিক আছে, জুল সেকেন্ড। আর এখানে আরেকটা আছে ইলেকট্রনিক চার্জ তোমরা জানো 1.602 ইনটু 10 টু দি পাওয়ার -19 কুলম্ব। তো এখানে আর কোনো ভ্যালু আশা করি অজানা নেই, ইলেকট্রনের হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, মাসটা কি m ইকুয়াল টু 9.109 ইনটু 10 টু দি পাওয়ার -31, ঠিক আছে। তাহলে দেখো আর এর ভ্যালু, এই সব ভ্যালুগুলো মোটামুটি আমরা ইকুয়েশনে বসিয়ে দিলে আমরা অ্যানসারটা পেয়ে যাব 1.765 ইনটু 10 টু দি পাওয়ার -11 মিটার, ঠিক আছে। অ্যানসারটা মিটারে আসবে, এসআই ইউনিটে করা হচ্ছে, এই কারণে এপসাইলন 0টা এখানে ইউজ হচ্ছে। তাহলে অ্যানসারটা কত হয়ে যাচ্ছে 10 টু দি পাওয়ার -11, মানে অপশন বি। ওকে, চলো নেক্সট দেখো, এখানে অ্যাসারশন আর রিজন দেওয়া আছে। এই টাইপের কোশ্চেন গুলো খুব কেয়ারফুলি করতে হবে। কি দেওয়া আছে বলছে, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট এন্ড সিলেক্ট দ্য কারেক্ট। ওকে, অ্যাসারশন কি দেওয়া আছে, ইন দ্য পিরিয়ডিক টেবিল অফ কেমিক্যাল এলিমেন্টস ইলেকট্রন অ্যাফিনিটি ইজ অলওয়েজ ফাউন্ড টু ইনক্রিজ ফ্রম টপ টু বটম ইন আ পিরিয়ড। কি বলছে, ইলেকট্রন অ্যাফিনিটি মানে ইলেকট্রন আসক্তি, ঠিক আছে। ইলেকট্রন আসক্তি কি বলছে, যে টপ টু বটম গ্রুপ বরাবর আমরা যখন টপ থেকে বটমের দিকে যাই, সেক্ষেত্রে বলছে ইলেকট্রন অ্যাফিনিটি অলওয়েজ ফাউন্ড টু ইনক্রিজ, ইলেকট্রন অ্যাফিনিটি নাকি ইনক্রিজ করে, এটা অ্যাসারশন। তো এটা কি ট্রু সেটা আমাদের জানতে হবে বা বলতে হবে। রিজন কি, ইন আ গ্রুপ দ্য অ্যাটমিক রেডিয়াস জেনারেলি ইনক্রিজেস ফ্রম টপ টু বটম। দেখো রিজন যেটা দেওয়া আছে এটা অ্যাসারশনের রিজন কিনা জানি না, বাট এখানে একটা জিনিস ক্লিয়ার, যে এই যে স্টেটমেন্টটা এটা কিন্তু ট্রু, কারণ অ্যাটমিক রেডাই অবশ্যই টপ থেকে বটমে কি হবে, ইনক্রিজ করবে, ঠিক আছে। অ্যাটমিক রেডাই রেডিয়াসটা কি করবে, টপ থেকে বটমে যত যাবে ইনক্রিজ করবে। তার কারণটা কি, তার কারণ এখানে কিন্তু প্রিন্সিপাল যে কোয়ান্টাম নাম্বার এনটা কি করছে, এনটা ইনক্রিজ করছে, ডাউন দা গ্রুপ এনটা ইনক্রিজ করছে, তাহলে অ্যাটমিক রেডাই অলওয়েজ এখানে ইনক্রিজ করবে, সাইজ বিগ হবে। ওকে, কিন্তু ইলেকট্রন অ্যাফিনিটির ক্ষেত্রে কি হবে, ইলেকট্রন অ্যাফিনিটির ক্ষেত্রে জেনারেল ট্রেন্ড, দেখো এখানে অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে। অ্যাকচুয়ালি ইলেকট্রন অ্যাফিনিটিটা কি, ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশনের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। ইলেকট্রনগুলোর মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন যখন বেশি হয়, ঠিক আছে, তখন স্মলার অ্যাটম গুলো কি করে, হায়ার ইলেকট্রন অ্যাফিনিটি এদের থাকে, স্মলার অ্যাটমের। এবারে জেনারেল ট্রেন্ড মানে এক্সপেক্টেড যে ভ্যারিয়েশন পিরিয়ডিক টেবিলে, অ্যালং পিরিয়ড কি হয়, ইলেকট্রন অ্যাফিনিটি ইনক্রিজ করবে, অ্যালং পিরিয়ড, সেটা খুব স্বাভাবিক। তার কারণ একটা পিরিয়ডে কি হচ্ছে, তোমার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার সেম থাকছে, বাট সেখানে অ্যাটমিক নাম্বারটা কিন্তু ইনক্রিজ করছে, গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছে অ্যাটমিক নাম্বার। সেক্ষেত্রে কি হবে, অ্যালং পিরিয়ড জেড স্টার মানে যে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, জেড স্টার মিনস এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, সেটা কিন্তু আস্তে ইনক্রিজ করবে, এবং ইলেকট্রন অ্যাফিনিটি অবশ্যই ইনক্রিজ করবে, কারণ ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন তো ইনক্রিজ করে যাচ্ছে, ঠিক আছে। বাট অ্যালং দ্য গ্রুপ কি হবে, সাইজ ইনক্রিজ করছে, মানে সাইজ ইনক্রিজ করা মানে সেখানে তো এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা কি করবে, কমবে। কি হয়, রেডিয়াসটা অ্যাকচুয়ালি কার উপর, সাইজ এখানে ইনক্রিজ করছে, তো এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা কি, এর সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক, ইনভার্সলি প্রপোর্শনাল, ঠিক আছে, জেড স্টারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। দেখো এখানে দেওয়াও আছে ইনভার্সলি প্রপোর্শনাল। তো তাহলে যখনই এই যে অ্যাট্রাকশনটা কমে যাবে, তখন কি হবে, ইলেকট্রন অ্যাফিনিটিটাও সামহাউ কি করা উচিত, ফল করা উচিত। এটা একটা জেনারেল স্টেটমেন্ট, সেই জন্য যেগুলো তোমার কন্ট্রাডিক্টরি হেভিয়ার তোমার অ্যাটমগুলোর ক্ষেত্রে, সেগুলোতে আমরা যাচ্ছি না, ঠিক আছে। এক্সপেক্টেড জেনারেল যে ভ্যারিয়েশন হওয়া উচিত সেটার কথা বলছি। তো
তো এখানে সেই বেসিসে অ্যাসারশন এ এটা ডেফিনেটলি ফলস। তাহলে এখানে অ্যানসারটা দেখো কি হবে, অপশন এ তে কি আছে, ইন্ডিভিজুয়ালি ট্রু বাট আর ইজ নো, ইন্ডিভিজুয়ালি ট্রু নয়, ফলস। পরেরটাতেও আছে এ অ্যান্ড আর ইন্ডিভিজুয়ালি ট্রু না, এ ইজ ট্রু বাট আর ফলস, এটাও না, এ ফলস একদমই তাই, আর আর হচ্ছে ট্রু। রিজনটা ট্রু, মানে রিজনটা স্টেটমেন্ট অ্যাজ এ রিজন ট্রু না, স্টেটমেন্টটা ট্রু। তাহলে অ্যানসারটা হয়ে যাবে আমাদের অপশন ডি। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে the observed structure of xenon compounds may be explained on the basis of VAC pair theory। VAC pair টা কি, ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। ঠিক আছে, থিওরি এগুলো আমি আর এখানে তো বলতে পারবো না এত ডিটেলসে। ঠিক আছে, এগুলো ডিটেলসে আমাদের পেড ব্যাচে সমস্ত কিছু ক্লাস এখানে করা হয়। তো এখানে অ্যানসারটা কি হবে দেখো, HCF2 is linear with 3 lone pairs of electrons around the central atom। ঠিক আছে, কেউ যদি দেখো ভিএসিপি এর ভিডিওটা খুব লেন্থি হয়ে যাবে, কেউ যদি ভিএসিপি এর এরকম কেউ থাকো যে ভিএসিপি এর থিওরি সম্বন্ধে বুঝতে পারছো না, সে কিন্তু আমাকে পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারো, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, দেখো এখানে কি বলছে, HCF2 is linear with 3 lone pairs of electrons around the central atom। HCF4 is square planar with 2 lone pair। আচ্ছা, তো এখানে কোনটা বলেছে ইনকারেক্ট, এখানে কোনটা ইনকারেক্ট সেটা বলেছে। দেখো HCF2 এটা কিন্তু লিনিয়ার। ঠিক আছে, HCF2 লিনিয়ার কেন, তার কারণ HCF2 এটা ট্রাইগোনাল বাইপিরামিড স্ট্রাকচার, এটা sp3d হাইব্রিডাইজেশন, এটা ট্রাইগোনাল বাইপিরামিড স্ট্রাকচার। তো এর যে স্ট্রাকচারটা হয় এই রকম, অ্যাক্সিয়াল পজিশনে থাকে F, আর লোন পেয়ার, তিনটে লোন পেয়ার থাকে, সেগুলো থাকে ইকুইটোরিয়াল পজিশনে। ঠিক আছে, এটা স্ট্রাকচারটা হচ্ছে ট্রাইগোনাল বাইপিরামিড এই পজিশন। তাহলে দেখো ডেফিনেটলি এটা লিনিয়ার হচ্ছে, তাহলে এটা ট্রু। HCF4 ইজ বলছে স্কয়ার প্ল্যানার, এটাও স্কয়ার প্ল্যানার হবে, এটার যে হাইব্রিডাইজেশন sp3d2, এটা 2 ছিল, HCF4 এটা sp3d2। ওকে, এটার কি, এটা স্কয়ার প্ল্যানার কমপ্লেক্সই হবে। তার কারণ কি, sp3d2 হওয়ার জন্য জেনন সেন্ট্রাল অ্যাটম আর ফ্লোরিন গুলো থাকবে কি ইকুইটোরিয়াল পজিশনে। ঠিক আছে, আর অ্যাক্সিয়াল পজিশনে থাকবে লোন পেয়ার। তাহলে দেখো এটার স্ট্রাকচার কি হচ্ছে, আলটিমেটলি অক্টাহেড্রাল হচ্ছে না, লোন পেয়ার থাকার জন্য এটা স্কয়ার প্ল্যানার এবং দুটো লোন পেয়ার। ঠিক আছে, দেওয়া আছে, তার মানে এটাও কারেক্ট। HCOF4 এটা কি দেওয়া আছে, স্কয়ার পিরামিডাল স্ট্রাকচার, তাই তো। দেখো HCF4 এটাও sp3d2, এর যে স্ট্রাকচারটা কিরকম, XE ডাবল বন্ডেড, ওটা অ্যাক্সিয়াল পজিশনে থাকছে, লোন পেয়ার থাকছে একটা। ঠিক আছে, একটা লোন পেয়ার থাকছে এবং 4টা ফ্লোরিন অ্যাটম থাকছে। তাহলে দেখো এটা কি হচ্ছে, এটা স্কয়ার পিরামিডাল, এটাও সঠিক। তাহলে ডেফিনেটলি এটাই ইনকারেক্ট হবে। তাও দেখে নি, HCF6 is octahedral with no lone pair। আচ্ছা, HCF6 এটার হাইব্রিডাইজেশন sp3d3। ঠিক আছে, sp3d3 এটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে ফ্লাক্সিওনাল অক্টাহেড্রাল স্ট্রাকচার। HCF6 এটার স্ট্রাকচারটা হচ্ছে, এখানে লিখছি আমি, এই জায়গাটায় লিখছি ফ্লাক্সিওনাল অক্টাহেড্রাল স্ট্রাকচার। ঠিক আছে, তো HCF6 এটার স্ট্রাকচারটা কিরকম, এটাকে বলা হয় তোমার যে লোন পেয়ারটা, এটা কি করছে, অক্টাহেড্রাল যে স্ট্রাকচারটা, তার বলছে একটা কর্নারে কি করছে, ক্যাপ করে রেখেছে। এই যে লোন পেয়ারটাকে, এটাকে ক্যাপ করে রেখেছে। ঠিক আছে, এখানে আছে লোন পেয়ার আর 6টা ফ্লোরিন অ্যাটম থাকছে অক্টাহেড্রালি সারাউন্ড করে। ঠিক আছে, আর লোন পেয়ারটা কি করছে, একটা কর্নারে। ঠিক আছে, এখানে ঠিকঠাক করে দেখানো গেল না, জেনন এইগুলোতে ফ্লোরিন আছে, আর অক্টাহেড্রাল যে স্ট্রাকচারটা এখানে ফর্ম করছে তার একটা কর্নারে বলছে লোন পেয়ারটা এইভাবে আছে। ঠিক আছে, তাহলে অপশন ডিটা হচ্ছে ইনকারেক্ট, এটা অক্টাহেড্রাল স্ট্রাকচার নয়। ঠিক আছে, এটা অক্টাহেড্রাল স্ট্রাকচার নয়। চলো নেক্সট,
নেক্সট একটা কার্নোট ইঞ্জিনের প্রবলেম কি দেওয়া আছে, হোয়াট ইজ দ্য এফিসিয়েন্সি অফ এ কার্নোট ইঞ্জিন ওয়ার্কিং বিটুইন আইস অ্যান্ড স্টিম পয়েন্ট। দেখো এটার অ্যান্সার কি হবে, একটা সেকেন্ড। এখানে আমরা তাহলে ফর্মুলাটা লিখে নিই, ইটা ইকুয়াল টু যেটা তোমার এফিসিয়েন্সি ইকুয়াল টু 1 মাইনাস T2 বাই T1। এবার দেখো এখানে বলেছে বিটুইন আইস অ্যান্ড স্টিম পয়েন্ট। ওকে, তাহলে এখানে আইসটা কি, আইস এটা কোল্ড আর স্টিম এটা হচ্ছে হট, তাই তো হট। তাহলে এটা হয়ে যাচ্ছে T2, এটা হয়ে যাচ্ছে T1। ঠিক আছে, T1 এখানে সোর্স এন্ড সিঙ্কের কনসেপ্টটা আছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা টেম্পারেচার গুলো, তাহলে আইসের টেম্পারেচার কি হবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড আর T1 এর হচ্ছে 100 ডিগ্রি স্ট্রিমের। তাহলে T2 ইকুয়াল টু হয়ে যাবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 0 প্লাস 273 কেলভিন, মানে 273 কেলভিন হচ্ছে। T1 কত হবে 100 প্লাস 273 মানে 373 কেলভিন। ওকে, তাহলে দেখো এখানে হয়ে যাচ্ছে ইটা ইকুয়াল টু 1 মাইনাস T2 এর জায়গায় বসাবো 273 আর T1 373। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের আসবে 1 মাইনাস 273 কে 373 দিয়ে ভাগ করলে 0.731 এন্ড এখানে চলে আসছে 0.269। ঠিক আছে, এটাকে পার্সেন্টেজে কনভার্ট করলে 26.9%। ওকে, তাহলে অপশন এ হয়ে যাচ্ছে এটার অ্যান্সার। নেক্সট দেখো একটা ইকুইলিব্রিয়ামের কোয়েশ্চেন। ঠিক আছে, কি দেওয়া আছে, সলিউবিলিটি প্রোডাক্ট অফ আ সল্ট অফ MX2 type is 3.2 into 10 to the power minus 8 in water। ঠিক আছে, এবার বলছে the solubility in moles per liter of MX2 in water at the same temperature will be। কি হবে, দেখো solubility প্রোডাক্ট দেওয়া আছে MX2 সল্টের দেওয়া আছে। এবার MX2 এটা কিভাবে ডিসোসিয়েট করবে, N2 প্লাস 2x মাইনাস। ঠিক আছে, এবার আমরা সলিউবিলিটি ধরে নিই S, তাহলে S এখানে কি হবে 2s। তাহলে সলিউবিলিটি প্রোডাক্ট আমাদের কি দাঁড়াচ্ছে, সলিউবিলিটি প্রোডাক্ট তাহলে কি পেয়ে যাব S ইন্টু 2s, তাই তো। তাহলে এটা হয়ে যাচ্ছে 2s S ইন্টু 2s, আচ্ছা এটা হোল স্কোয়ার হবে। ঠিক আছে, হোল স্কোয়ার হচ্ছে সলিউবিলিটি প্রোডাক্ট, তাহলে এটা হয়ে যাবে 4s স্কোয়ার 4s কিউব। দেখো এবারে এই যে এখানে আমাদের যেটা প্রোভাইড করা আছে সলিউবিলিটি প্রোডাক্ট 3.2 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 8, তাহলে 4s কিউব ইকুয়াল টু 3.2 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 8। ওকে, তাহলে s কিউব ইকুয়াল টু পেয়ে যাব এখানে 0.8 আসবে মানে 8 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 9। ঠিক আছে, ওকে 10 টু দি পাওয়ার মাইনাস 9 হবে। আচ্ছা, তাহলে s কিউব s ইকুয়াল টু যদি এটা হয় তাহলে s ইকুয়াল টু আমরা কত পাবো, দেখো s কিউব তাহলে এইভাবে লিখতে পারি 2 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3 হোল কিউব। ওকে, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি s ইকুয়াল টু 2 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3। তাই না, আমাদের এটাই জানতে চেয়েছে যে সলিউবিলিটি কি, এটা কি, এগুলো সলিউবিলিটি ছিল s ধরেছিলাম, তাহলে অ্যানসারটা হয়ে যাবে অপশন বি। নেক্সট দেখো নেক্সট কি আছে, দ্য অক্সিডেশন স্টেট অফ ক্রোমিয়াম ইন CrO5। অক্সিডেশন স্টেট অফ ক্রোমিয়াম ইন CrO5, এই যে এখানে প্রত্যেকটা অক্সিজেন কিন্তু ইকুইভ্যালেন্ট নয়, তাই ইন জেনারেল তোমরা যদি অক্সিজেনের -2 ধরে অক্সিডেশন স্টেট ক্যালকুলেশন করো এটা ভুল হয়ে যাবে। তাহলে কি হবে, ক্রোমিয়ামের স্ট্রাকচারটা জানতে হবে। এখানে কি আছে, পার অক্সো লিংকেজ আছে।
ক্রোমিয়ামের CrO5 এ পার অক্সো লিঙ্কেজ আছে। ঠিক আছে, এটা কি বাটারফ্লাই স্ট্রাকচার, এটাতে বাটারফ্লাই স্ট্রাকচার আছে CrO5 এ। তো এখানে দেখো এদের জন্য কত করে চার্জ হবে, এটার জন্য +1, এগুলো কি -1 করে আছে, -1 -1 আর এটা -2, তাহলে এর মাথায় চার্জ কত হচ্ছে +1, এটার জন্য +1, এটার জন্য +2, এটার জন্য +1, এটার জন্য +1, তাহলে টোটাল হয়ে যাচ্ছে কত +6। ঠিক আছে, +6, অপশন সি হয়ে যাচ্ছে অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কি বলছে দেখো, among the compound 1 to 4 the compound having the lowest boiling point, lowest boiling point কার? খুব ভালো করে দেখো 1 2 3 4 এ 1 2 4 এগুলো প্রত্যেকটা হচ্ছে অ্যালকোহল। এবার আমাদের এখানে ডিটারমাইনিং ফ্যাক্টর কি হবে, ইন্টারমলিকুলার ফোর্স, ইন্টারমলিকুলার ফোর্স। ওকে, তো এই যে ইন্টারমলিকুলার ফোর্স আমি IF লিখছি, IF যখন বেশি হবে তখন বয়লিং পয়েন্টও বেশি হবে। এবার IF কম হলে বয়লিং পয়েন্ট কম হবে, এটাই হবে। ঠিক আছে, এবার অ্যালকোহল কি করে, ওয়েজ গ্রুপ থাকার জন্য এটা কি করে, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং, অ্যালকোহল গুলো ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং করে, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। ঠিক আছে, তো ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং যখনই ফর্ম করবে তখন খুব স্বাভাবিকভাবে কি হয়, এখানে একটা পলিমার টাইপ স্ট্রাকচার তৈরি হয়, পলিমার টাইপ স্ট্রাকচার তৈরি হয়। তার মানে এখানে কি হচ্ছে, এফেক্টিভ যে মলিকুলার ওয়েট, পলিমার টাইপ স্ট্রাকচার মানে এফেক্টিভ মলিকুলার ওয়েটটা কি করবে, এফেক্টিভ মলিকুলার ওয়েট উইল ইনক্রিজ। ঠিক আছে, আমি অ্যালকোহল গুলোর কথা বলছি। বয়লিং পয়েন্ট কম্পাউন্ডে ডিপেন্ড করে যে ইন্টারমলিকুলার ফোর্স প্রেজেন্ট আছে মলিকুলার গুলোর মধ্যে তার উপর। ইন্টারমলিকুলার ফোর্স বেশি হলে বয়লিং পয়েন্ট বেশি হবে, ঠিক আছে, কম হলে কম হবে। তো 1 2 4 এদের কি বলছি, এদের হাইড্রোজেন বন্ডিং করার ফলে পলিমার টাইপ একটা স্ট্রাকচার তৈরি করবে এবং এখানে এফেক্টিভ যে মলিকুলার ওয়েট স্বাভাবিকভাবেই বৃদ্ধি পাবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে কি হবে তোমার, এই একমাত্র এটা কি আছে, এটা ইথার, এর ক্ষেত্রে এরকম কোনো ঘটনা ঘটবে না, তাহলে ইথারের বয়লিং পয়েন্ট সবচেয়ে লোয়েস্ট হবে, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে অপশন সি। ওকে, নেক্সট দেখো কি দেওয়া আছে, দ্য কম্পাউন্ড দ্যাট রিডিলি টটোমারাইজ ইজ, কম্পাউন্ড দ্যাট রিডিলি টটোমারাইজ, টটোমারাইজ করার জন্য কি হতে হবে, টটোমারাইজ কখন করে, টটোমারাইজ ফাস্টার রেটে টটোমারাইজেশনের জন্য কি দরকার, সেখানে সবসময় কি দরকার, একটা অ্যাসিডিক প্রোটন, অ্যাসিডিক প্রোটন। এবার এখানে দেখো আমাদের কোয়েশ্চেনে চেয়েছে রেডিলি টটোমারাইজ মানে ফাস্টার কে করবে, এখানে যে চারটে অপশন আছে এদের মধ্যে ফাস্টার কে টটোমারাইজ করবে। তো দেখো অপশন এ তে আমি যেটা দেখতে পাচ্ছি এখানে কি আছে, একটা কিটো কার্বনাইল গ্রুপ আছে, কিটো কার্বনাইল গ্রুপ আছে, তার সাথে কিটো কার্বনাইল গ্রুপ, ঠিক আছে, এবং তার সাথে এখানে কি আছে, আরেকটা গ্রুপও আছে, তাই না। দেখো কিটো কার্বনাইল গ্রুপ আমরা প্রত্যেকটাতেই দেখতে পাচ্ছি, ও এ বি সি এই তিনটেতে কিটো কার্বনাইল গ্রুপ আছে। ঠিক আছে, আর একমাত্র অপশন এ তে দেখতে পাচ্ছি এখানে কি আছে, কিটো কার্বনাইল গ্রুপ প্লাস এস্টার কার্বনাইল গ্রুপ, এস্টার কার্বনাইল গ্রুপ, তাই তো। এটা এগুলো নিশ্চয়ই আর স্ট্রাকচার একে দেখাতে হবে না, এস্টার কার্বনাইল গ্রুপ আছে এইখানে, আর এটা কিটো কার্বনাইল গ্রুপ। ঠিক আছে, আর এখানে তো কোনো নেই, এই যে কম্পাউন্ড 4 যেটা দেওয়া আছে এখানে কোনো অ্যাসিডিক প্রোটন নেই। ঠিক আছে, অ্যাসিডিক প্রোটন অ্যাবসেন্স, তার মানে এটার তো টটোমারাইজেশনের কোনো প্রশ্নই ওঠে না। এবার বাকি যে তিনটে অপশন তাদের মধ্যে দেখো এই যে গ্রুপগুলো এদের কি থাকে, তোমার এই গ্রুপগুলো প্রেজেন্স থাকার জন্য এইটা কি হয়, মোস্ট অ্যাসিডিক প্রোটন। এই যে তোমার অপশন এতে যে কম্পাউন্ডটা আছে এখানে কি আছে, একটা কিটো কার্বনাইল গ্রুপ আছে,
অ্যাট দ্য সেম টাইম একটা এস্টার কার্বনাইল গ্রুপ আছে, তো সেই কারণে এটা কি হয়ে যায়, মোস্ট অ্যাসিডিক হয়ে যায়, এই প্রোটন গুলো মোস্ট অ্যাসিডিক হয়ে যায়, মোস্ট অ্যাসিডিক প্রোটন। ঠিক আছে, তার কারণ এই যে কার্বনাইল গ্রুপগুলোর কি আছে, স্ট্রং -I and -RFA, ঠিক আছে, স্ট্রং। তো সেই কারণে এখানে কোনটা রেডিলি টটোমারাইজ করবে, অ্যানসারটা হয়ে যাবে অপশন এ। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, বলছি হুইচ অফ দ্য ফলোইং ইজ এক্সপেক্টেড টু আন্ডারগো নাইট্রেশন মোর ইজিলি and readily to furnish the corresponding nitro derivative। আচ্ছা, কোনটা নাইট্রো ডেরিভেটিভ করবে, দেখো নাইট্রো ডেরিভেটিভ বা যেটাই ফর্ম করুক, নাইট্রো ডেরিভেটিভ ফর্ম করার জন্য যে নাইট্রেটিক মিক্সচারটা ইউজ হবে HNO3 প্লাস H2SO4। ঠিক আছে, এই যে নাইট্রেটিক মিক্সচারটা কোন স্পিসিসটা তৈরি করবে, Na2 প্লাস, যেটার তোমার কি করে, এটাই কি করবে, নাইট্রেশন করবে। তো এটার জন্য কি দরকার, ইলেকট্রন এসে এখানে অ্যাটাক করবে। ঠিক আছে, তার মানে আমার যেটা লাগবে ইলেকট্রন রিচ সিস্টেম। তো এই ইলেকট্রন রিচ সিস্টেমটা আমি কোথায় পাবো, C6H6 ইলেকট্রন রিচ সিস্টেম অবশ্যই, বাট এখানে কিন্তু কোনো ইলেকট্রন রিলিজিং গ্রুপ নেই, নো ইলেকট্রন রিলিজিং গ্রুপ। আর NO2 এটা তো ডিঅ্যাক্টিভেট করবে, কারণ NO2 এটা কি, এটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। ঠিক আছে, CCl3 এটা কি, এটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। একমাত্র এখানে আছে C6H5CH3 এটা কি, এটা ইলেকট্রন রিলিজিং গ্রুপ। তাহলে দেখো এখানে কোনটা এফেক্টিভ হবে, অপশন সি, অপশন সি, তাই তো। নেক্সট দেখো ইউপ্যাক নেম, ইউপ্যাক নেম of the following compound, ইউপ্যাক নেম of the following compound। ঠিক আছে, কম্পাউন্ডটা দেখতে পাচ্ছ, দেখো এটার ইউপ্যাক নেম কি হবে, এখানে যে সিস্টেমটা আছে OMe, দেখো এই যে ফাংশনাল গ্রুপটা আছে, তারপরে এখানে কটা আছে, এটার সাথে ধরে 1 2 3 4 চারটে, তাই তো, চারটে। এইটা হচ্ছে কি, এটা লংগেস্ট চেন, যেখান থেকে আমি নাম্বারিং করলাম, লংগেস্ট চেনে চারটা কার্বন প্রেজেন্ট আছে। ঠিক আছে, তার মানে এখানে বিউট কথাটা আসবে, ডেফিনেটলি বিউট কথাটা এখানে আসবে। ঠিক আছে, তাহলে এটা প্রথমেই ক্রস করে দিলাম, অপশন এ এখানে হবে না, বিউট কথাটা আসবে লংগেস্ট চেনে। এবার দেখো এখানে আনস্যাচুরেশন প্রেজেন্ট আছে, ঠিক আছে, ডাবল বন্ড আছে, এবং এটা 2 নম্বর পজিশনে, তাহলে এখানে বিউটিন কথাটাও আসবে, বিউটিন, তাহলে এইটা হবে না। ঠিক আছে, বিউটিন কথাটাও আসবে এখানে। এবার ডাবল বন্ড প্রেজেন্ট আছে C2 তে, তাহলে এটা কি হবে, 2 বিউটিনয়েড, যেহেতু এস্টার গ্রুপ আছে 2 বিউটিনয়েড। ঠিক আছে, তাহলে অপশন 4 হয়ে যাচ্ছে অ্যানসার। ইউপ্যাক নেম হবে কি, মিথাইল 2 বিউটিনয়েড। ঠিক আছে, এই যে মিথাইল গ্রুপটা আছে এটার জন্য মিথাইল। ঠিক আছে, নেক্সট দেখো বলছে the correct decreasing order of priority, correct decreasing order of priority for the functional group of organic compounds in UPAC system of nomenclature। আমরা যখন UPAC সিস্টেম অনুযায়ী nomenclature করি তখন প্রায়োরিটি বেসিসে ফাংশনাল গ্রুপগুলোকে আমরা কনসিডার করে থাকি। তো সেই প্রায়োরিটিটা কোনটা, দেখো এখানে অ্যানসারটা হয়ে যাবে অপশন সি, 3 নম্বরটা। তার কারণ COH এই গ্রুপের প্রায়োরিটি ফার্স্ট, তারপর SO3H সালফোনাইল গ্রুপ, তারপরে তোমার অ্যামাইড, তারপর অ্যালডিহাইড। ঠিক আছে, এই অর্ডারে কিন্তু প্রায়োরিটিটা থাকে। পরের কোয়েশ্চেন দেখো, বলছে ক্লোরোবেনজিন ইজ প্রিপেয়ার্ড কমার্শিয়ালি বাই, আচ্ছা গ্রিগনার রিঅ্যাকশন দেওয়া আছে। গ্রিগনার রিঅ্যাকশন কি, গ্রিগনার রিঅ্যাকশনে অ্যাকচুয়ালি কি ফর্ম করে, এখানে কিন্তু কার্বন কার্বন বন্ড ফর্ম করে গ্রিগনার রিঅ্যাকশনে, তাই না। অ্যালডিহাইড অর কিটোনের সাথে, অ্যালডিহাইড অর কিটোনের সাথে কি করে, তোমার গ্রিগনার রিএজেন্ট রিঅ্যাকশন করে, ধরো RMgX, তো এখানে ফর্ম করে কি
কার্বন কার্বন বন্ড। ওকে, ওয়ার্টজ-উইটিক রিঅ্যাকশন, এটা কি করে? এখানে তোমার Rx প্লাস, আমি খুব শর্টে দেখাচ্ছি, ঠিক আছে, এক্স গুলো হচ্ছে হ্যালোজেন Na। ওকে, এখানেও তোমার ফর্ম করে কি আর আর, ঠিক আছে, ফর্ম করে সরি RC6H5, RC6H5। ফ্রিডেল-ক্রাফট রিঅ্যাকশন কি করে? ফ্রিডেল-ক্রাফট রিঅ্যাকশনটা কি করে? অ্যাসাইলেশন অর অ্যালকাইলেশন। ওকে, দেখো, তো এখানে আমাদের অ্যানসারটা হয়ে যাবে রিস্ট্রিক্ট প্রসেস, ঠিক আছে। তো এই প্রসেসটা এখানে কিন্তু আমাদের অ্যানসারটা হয়ে যাবে। এটা সম্ভবত ইটা থাকবে না, ঠিক আছে। রাস্টিক মেথড, এটা একটা ইন্ডাস্ট্রিয়াল প্রসেস। দেখো রিঅ্যাকশনটা দেওয়া আছে, ক্লোরোবেনজিন তৈরি হচ্ছে, ঠিক আছে, বেনজিন ভেপার আর গ্যাস ফেজ রিঅ্যাকশন, এটা ক্লোরোবেনজিন ফর্ম করছে। ওকে, দেখো হাইড্রোজেন ক্লোরাইড আর অক্সিজেন 230 ডিগ্রি সেন্টিগ্রেড ক্লোরোবেনজিন ফর্ম করছে, ঠিক আছে, এটা হচ্ছে রাস্টিক মেথড। নেক্সট বলছে ফর বেঞ্জাইল ডিহাইড হুইচ অফ দ্য ফলোইং ইজ ইনকারেক্ট। দেখো কোনটা ইনকারেক্ট বলতে হবে। আচ্ছা, দেওয়া আছে ইট ইজ অ্যান অ্যারোমেটিক অ্যালডিহাইড, তো এটা কি কারেক্ট না ইনকারেক্ট? কারেক্ট না ইনকারেক্ট? দেখো এটা ডেফিনেটলি কারেক্ট, কারণ বেঞ্জাইল ডিহাইড হচ্ছে একটা অ্যারোমেটিক অ্যালডিহাইড, ঠিক আছে, কারণ এখানে কি আছে? বেনজেন রিং অ্যাটাচ আছে, ঠিক আছে, বেনজিন রিং অ্যাটাচ আছে অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপের সাথে। ইট ইজ ইউজড ইন পারফিউমারি। দেখো এটা অবশ্যই ইউজ করা হয়, তার কারণ এর একটা কি আছে? প্লিজেন্ট আমন্ড লাইক স্মেল। ওকে, সেই কারণে এটা পারফিউমে ইউজ হয়। নেক্সট বলছে অন অক্সিডেশন ইট ইলস বেনজোইক অ্যাসিড। ডেফিনেটলি এটা অক্সিডেশন হলে বেনজোইক অ্যাসিড ফর্ম করে, তাহলে এটাও কারেক্ট, সবগুলোই কারেক্ট। এবার বলছে অন রিডাকশন ইট ইলস ফেনল। না, ফেনল ইল্ড করে না, অন রিডাকশন ইট ইলস বেনজাইল অ্যালকোহল, বেনজাইল অ্যালকোহল। ওকে, তাহলে ইনকারেক্ট হয়ে যাচ্ছে অপশন ডি, ইনকারেক্ট হয়ে যাচ্ছে অপশন ডি। নেক্সট চলো, বলছি হুইচ অফ দ্য ফলোইং মলিকুলস উইল হ্যাভ পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট। পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট কোন মলিকুলের আছে? তো এগুলোর জন্য দেখো আমরা স্ট্রাকচারটা দেখে নি, তবে বলতে পারবো। SiF4, দেখো এর স্ট্রাকচার কি? টেট্রাহেড্রাল স্ট্রাকচার। এখানে যদি খুব ভালো করে দেখো ফ্লোরিন, দেখো বন্ড মোমেন্ট গুলো এখানে অ্যারো দিয়ে শো করানো আছে। তো SiF বন্ডের বন্ড মোমেন্ট, SiF বন্ডের বন্ড মোমেন্ট ফ্লোরিনের দিকে থাকবে, ঠিক আছে, এর যে বন্ড মোমেন্ট সেটা ফ্লোরিনের দিকে থাকবে। এবার অল ওভার SiF3 ইউনিটের, SiF3 ইউনিটের যে বন্ড মোমেন্টটা, তোমার রেজাল্ট্যান্ট যে বন্ড মোমেন্টটা, সেটা কি আছে দেখো, অন্য আরেকটা SiF এর একদম অপোজিট আছে। সো এখানে আমরা কিন্তু কোনো নেট ডাইপোল মোমেন্ট পাবো না, সেই কারণে মিউ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। এরপর আছে HCF4, দেখো HCF4 এর স্ট্রাকচার কি? স্কোয়ার প্ল্যানার স্ট্রাকচার, ঠিক আছে। তো এইখানে দুটো লোন পেয়ার দেখো অপোজিটে, এদের বন্ড মোমেন্ট গুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে। এখানেও ফ্লোরিন গুলো কি আছে? অপোজিটে অপোজিটে আছে এবং এরাও পরস্পরকে ক্যান্সেল করে দেবে। তো এখানেও আমরা নেট ডাইপোল মোমেন্ট পাবো না, 0। BF3 তেও সেম, এখানে দেখো দুটো BF বন্ডের যে নেট ডাইপোল মোমেন্ট পাবো, এই দুটো কি হচ্ছে? ইকুয়াল অ্যান্ড অপোজিট, তাহলে এটাও 0। এরপরে নেক্সট এইখানে দেখো কি আছে, এটা কি ছিল? SF4। SF4 এরটা এখানে আমার ছবিটা আছে কিনা বুঝতে পারছি না, ঢাকা পড়ে যেতে পারে, এখানে আমি ড্র করে দিচ্ছি। SF4 এর স্ট্রাকচারটা এইরকম। এবার দেখো এই যে বন্ড মোমেন্ট দুটো, এরা পরস্পরকে ক্যান্সেল করে দেবে, ঠিক আছে। এবার এই SF বন্ড দুটোর এদের যে রেজাল্ট্যান্ট মোমেন্টটা পাওয়া যাবে, এটা
আর এই যে লোন পেয়ার মোমেন্ট, এই দুটো কিন্তু অপোজিট বাট ইকুয়াল নয়, এরা হচ্ছে নট ইকুয়াল, ইকুয়াল নয়, সেই কারণে এখানে আমরা ডেফিনেটলি কিছুটা নেট ডাইপোল মোমেন্ট পাবো। তো সেই কারণে বলা হচ্ছে যে SF4 এটার কি থাকবে, পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট থাকবে, এটার পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট থাকবে। ঠিক আছে, নেক্সট দেখো নেক্সট কোয়েশ্চেন কি আছে, সলিউশনের কোয়েশ্চেন। The plot of osmotic pressure versus concentration for a solution gives straight line with slope 25.73. The temperature at which the osmotic pressure measurement is done. আচ্ছা, এখানে টেম্পারেচারটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। দেখো প্রথমেই আমি দেখিয়ে দিই অসমোটিক প্রেসার পাই ইকুয়াল টু সি আর টি, এটা ডেফিনেটলি তোমরা সবাই মনে করতে পেরেছো। এবার বলছে যে একটা ডায়াগ্রাম ড্র করা হলো, কি অসমোটিক প্রেসার পাই ভার্সাস কনসেন্ট্রেশন। দেখো তাহলে কনসেন্ট্রেশন আর পাই এর ডায়াগ্রামটা আমরা যদি ড্র করি, স্ট্রেট লাইন উইথ স্লোপ, স্ট্রেট লাইন, তাহলে এখানে দেখো স্ট্রেট লাইনটা কিরকম হবে, এটা মূল বিন্দু দিয়ে যাবে না যাবে না, সেটার জন্য y ইকুয়াল টু mx প্লাস c এই ইকুয়েশনের আমাদের হেল্প নিতে হবে। এখানে দেখো c নেই, c 0, তার মানে এখানে যে স্ট্রেট লাইনটা আমরা পাবো গ্রাফে সেটা ডেফিনেটলি মূল বিন্দু দিয়ে যাবে, মূল বিন্দু দিয়ে যাবে, মূল বিন্দু দিয়ে পাস করবে। যদিও আমার ছবিটা একটু এদিকে স্লাইডলি সরে গেছে ছবিতে স্ট্রেট লাইনটা, তো এখানে আমরা যে স্লোপটা পাবো এটা, সেই স্লোপটা হচ্ছে কি এই ইকুয়েশনের সাথে যদি দেখো কম্পেয়ার করো y ইকুয়াল টু mx, তাহলে এই m ইকুয়াল টু হয়ে যাবে m ইকুয়াল টু rt, তাই না, এটা m হয়ে যাবে, rt টা m হয়ে যাবে। স্লোপটা, এবারে স্লোপ ভ্যালুটা আমাদের দেওয়া আছে, স্লোপ ভ্যালুটা দেওয়া আছে, ঠিক আছে, তার মানে rt ইকুয়াল টু হয়ে যাবে 25.73। ঠিক আছে, এখানে r এর ভ্যালু দেওয়া আছে, তাহলে t ইকুয়াল টু কি হবে 25.73 বাই 0.83। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 310 কেলভিন। তাহলে এখানে ডিগ্রি সেন্টিগ্রেডে অ্যান্সার আছে, মানে -273 করতে হবে, তাহলে আমরা পাবো 37 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে অ্যান্সারটা হয়ে যাচ্ছে ডেফিনেটলি অপশন এ। ওকে, আশা করি বুঝতে পারছো। না বুঝতে পারলে যদি থিওরি কিছু জানতে চাও তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে নেবে। নেক্সট দেখো কি বলেছে, the conductivity of centimolar solution of KCl at 25 degree centigrade is 0.0210 ohm inverse centimeter inverse, and the resistance of the cell containing the solution at 25 degree centigrade is 60 ohm. The value of cell constant. দেখো এখানে কি কি দিয়েছে, কি কি প্রোভাইডেড সেগুলো প্রথমে লিখে নি। ঠিক আছে, এখানে কি বলছে, কন্ডাক্টিভিটি অফ সেন্টিমোলার সলিউশন, তাহলে কন্ডাক্টিভিটি দেওয়া আছে 0.210। ঠিক আছে, আর ইউনিট গুলো আর লিখছি না। ওকে, আচ্ছা, রেজিস্ট্যান্স দেওয়া আছে, রেজিস্ট্যান্স অফ দ্য সেল দেওয়া আছে 60 ওহম। ঠিক আছে, আর কি প্রোভাইড করা আছে, এবার আমাদের দেখো সেল কনস্ট্যান্ট ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, সেল কনস্ট্যান্ট ইকুয়াল টু L বাই A। ঠিক আছে, L হচ্ছে কি এখানে ডিস্টেন্স বিটুইন টু ইলেকট্রোড। ওকে, এন্ড A দেওয়া আছে, এটা কি ক্রস সেকশনাল এরিয়া। ঠিক আছে, এটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, এটা হচ্ছে সেল কনস্ট্যান্ট। ঠিক আছে, এটাই আমাদের ফাইন্ড আউট করতে হবে। এবার দেখো এই যে কন্ডাক্টিভিটি দেওয়া আছে এর সাথে তাহলে সেল কনস্ট্যান্টের রিলেশনটা কি সেটা আমাদের জানতে হবে। এখানে আমি লিখছি রিলেশনটা কি, specific conductivity equal to conductance into cell constant, মানে L by A cell constant। তাহলে K equal to conductivity টা কি, এটা 1 by R into L by A।
তাহলে দেখো L বাই A আমরা কি পেয়ে যাব, K ইন্টু R। তাহলে এই দুটো জাস্ট কি করব, মাল্টিপ্লাই করব। ঠিক আছে, মোটামুটি আমি থিওরিটা বলার চেষ্টা করছি, এরপরেও যদি কারোর বুঝতে অসুবিধা হয় তাহলে তারা কন্ট্যাক্ট করতে পারো। 0.0210 ইন্টু 60, ঠিক আছে, ইকুয়াল টু হয়ে যাচ্ছে তোমার, এখানে অ্যান্সারটা হয়ে যাবে 1.26, ঠিক আছে, সেন্টিমিটার ইনভার্স সেল কনস্ট্যান্ট। ঠিক আছে, এইভাবে ক্যালকুলেশনটা করতে হলো। নেক্সট দেখো, ফর আ ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন এ থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে, ডেফিনেটলি এটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। বলছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ A is 0.1 আফটার 5 মিনিটস। দেখো T ইকুয়াল টু 5 মিনিটস, মানে ইনিশিয়াল কনসেন্ট্রেশন A বলেছে 0.1 মোল, আর আফটার 5 মিনিটস মানে A মাইনাস x হয়ে যাবে কত, 0.001 m। ঠিক আছে, তাহলে রেট কনস্ট্যান্ট ক্যালকুলেশন করতে হবে। ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে রেট কনস্ট্যান্ট আমরা কি জানি, K ইকুয়াল টু 2.303 বাই T log A বাই A মাইনাস x। ঠিক আছে, খুব ইজি, একদম এখানে সূত্রে ফেলে দিচ্ছি। 2.303 বাই 5, T ইকুয়াল টু 5 দেওয়া আছে, log A এর ভ্যালু 0.1 বাই 0.001। ঠিক আছে, পেয়ে গেলাম। দেখো তাহলে এখানে ফাইনালি আমরা যেটা পাবো 2.303 বাই 5 log, এখানে কত পাবো, 100, তাই না, 100 পাবো, মানে 10 স্কোয়ার, আমি একেবারে লিখে দিলাম। নেক্সট কি হবে, তাহলে K ইকুয়াল টু 2.303 বাই 5, এই যে 2টা আগে চলে আসবে, লগ এর প্রবলেম যেভাবে করা হয় 10 বেস 10, এবার 10 বেস 10 ইকুয়াল টু 1, তাহলে এখানে আমরা কি পেয়ে যাচ্ছি, K ইকুয়াল টু 2.303 ইন্টু 2 বাই 5। ঠিক আছে, এবার এটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 0.9212। ওকে, তাহলে দেখো অ্যান্সারটা হয়ে যাবে অপশন 1, অ্যান্সারটা হয়ে যাচ্ছে অপশন 1। নেক্সট দেখো কি বলছে, which one of the following elements is unable to form MF6 3- আয়ন। ঠিক আছে, বলছে কোন এলিমেন্টটা ফর্ম করতে পারবে না, কোন এলিমেন্টটা MF6 3- আয়ন ফর্ম করতে পারবে না। দেখো গ্যালিয়াম, অ্যালুমিনিয়াম, ইন্ডিয়াম যেগুলো দেওয়া আছে এখানে, এদের প্রত্যেকের ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি এদের কিন্তু ভ্যাকেন্ট d অরবিটাল আছে, তাই না, খুব সিম্পল ভাবে এটার অ্যান্সার হয়ে যাবে। বাট বোরন এটা কি, এটা সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট, সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট। ঠিক আছে, এর ভ্যালেন্সিয়াল ইলেকট্রনিক কনফিগারেশন কি, 2s2 2p1, তাহলে এখানে কি, নো ভ্যাকেন্ট d অরবিটাল, নো ভ্যাকেন্ট d অরবিটাল। তাহলে খুব স্বাভাবিকভাবে কি হবে, এইরকম আয়ন ফর্ম করার কোনো প্রশ্নই ওঠে না, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে অপশন ডি। চলো নেক্সট এন্ড আজকে লাস্ট কোয়েশ্চেন, লিস্ট ম্যাচ করাতে হবে। দেখো এখানে কি দেওয়া আছে, এখানে ম্যাগনেটিক মোমেন্ট দেওয়া আছে। ঠিক আছে, ম্যাগনেটিক মোমেন্ট এখানে দেওয়া আছে আমাদের, তার সাথে ম্যাচ করাতে হবে। ঠিক আছে, এ এর সাথে কোনটা হবে, বি এর সাথে কোনটা হবে, এখানে অপশন আছে। তো প্রথমে চলো ক্যালকুলেশন করে নি। আচ্ছা, ফার্স্ট দেওয়া আছে FeCN এর হোল 6 3-, তো এখানে আয়রনের অক্সিডেশন স্টেট FeCN এর হোল 6 3- এ Fe এখানে +3, তাহলে +3 হলে এখানে কি হবে 3d5। ঠিক আছে, 3d5, তাহলে এক্ষেত্রে এর ম্যাগনেটিক মোমেন্ট কত হবে সেটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, ম্যাগনেটিক মোমেন্ট কত হবে, দেখো 3d5 হওয়া মানে এক্ষেত্রে আনপেয়ার্ড ইলেকট্রন কি হবে 1, তাহলে n ইকুয়াল টু 1, এটা হচ্ছে আনপেয়ার্ড ইলেকট্রনের সংখ্যা, আনপেয়ার্ড ইলেকট্রন, আনপেয়ার্ড ইলেকট্রন। ওকে, তাহলে ম্যাগনেটিক মোমেন্ট μs ইকুয়াল টু হয়ে যাবে n ইন্টু n প্লাস 2, এই সূত্রে বসালে আমরা পেয়ে যাব 1 ইন্টু 1 প্লাস 2, তাই না।
ঠিক আছে, তাহলে √3 হলে এটা হয়ে যাবে 1.73 bm। তাহলে দেখো এটা হয়ে যাচ্ছে কি এ, বা এখানে আমরা এটা 4 লিখতে পারি। অপশন কিরকম আছে, এরটা 4। ওকে, তাহলে এরটা আমরা এখানে 4 লিখে দিই, 4। ঠিক আছে, এরপর আছে FeH2 এর হোল 6 3+। এবার দেখো এক্ষেত্রেও Fe+3, বাট এক্ষেত্রে কি হবে, এটা কিন্তু হাই স্পিন কমপ্লেক্স, এটা হাই স্পিন কমপ্লেক্স। এটা যেমন কি ছিল, সায়ানাইড আয়ন থাকার জন্য এটা লো স্পিন ছিল, এটা হাই স্পিন হওয়ার জন্য নো তোমার পেয়ারিং, এখানে কোনো পেয়ারিং নেই। তাহলে এই যে 3d5 সিস্টেম, এটা পুরোটাই এখানে কি হবে, n = 5 হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে ম্যাগনেটিক মোমেন্ট কি হবে, μs √, কি হচ্ছে 5 × 5 + 2। তাহলে দেখো এটা হয়ে যাবে √35, মানে এখানে এটা হয়ে যাচ্ছে 5.92। ঠিক আছে, 5.92। তাহলে এইটা হবে, তার মানে এটা বি। আচ্ছা, তাহলে এটা হয়ে যাচ্ছে 1, এটা হয়ে যাচ্ছে 1। ঠিক আছে, 4, তারপর এটা হয়ে যাচ্ছে 1। ওকে, এবার নেক্সট আছে FeCN এর হোল 6 4-। দেখো 4- মানে কি, FeCN এর হোল 6 4-, এর অর্থ হলো Fe এখানে +2 সিস্টেম, তাহলে D6। ওকে, তাহলে এখানে কটা আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে, তাহলে n = কি হবে, D6 সিস্টেম মানে এখানে n = 0 হবে। কেন, তার কারণ এখানে নো আনপেয়ার্ড ইলেকট্রন, এটা কি হবে, পুরোটাই T2G6 হয়ে যাচ্ছে। T2G6 মানে কি, সবগুলো পেয়ার। তাহলে এক্ষেত্রে μs = হয়ে যাবে 0 × 0 + 2 মানে 0। তাহলে দেখি এখানে কোথায় 0, আচ্ছা এটা তাহলে 2 হচ্ছে, 2, তার মানে 4 1 2। দেখো তার মানে অপশন ডি আমাদের অ্যান্সার হবে। তো আমি পরেরটাও করে দিই, FeH2 এর হোল 6 2+, FeH2 এর হোল 6 2+, FeH2 এর হোল 6 2+। এটা কি, এটা D6 সিস্টেম এবং এটা হাই স্পিন। ঠিক আছে, এগুলো সব লো স্পিন ছিল, এটা লো স্পিন ছিল আগেরটা, হাই স্পিন মানে এটা কি হবে, T2G4 Eg2, মানে n = 4। তাহলে μs = দেখো কত হয়ে যাচ্ছে, 4 × 4 + 1। ঠিক আছে, 4 + 2, তাহলে √24, মানে এটা হয়ে যাবে 4.9 bm মোল। ওকে, তাহলে দেখো এখানে কি হচ্ছে, FeH2 হোল 6 এর ক্ষেত্রে 3 হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম অপশন ডি হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, এইভাবে আমাদের হাই স্পিন লো স্পিন কমপ্লেক্স দেখে আমাদের কিন্তু করতে হবে। ঠিক আছে, হাই স্পিন লো স্পিন কমপ্লেক্স দেখার পরে সেখান থেকে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন ক্যালকুলেশন করে ম্যাগনেটিক মোমেন্টটা ক্যালকুলেশন করতে হচ্ছে। ঠিক আছে, চলো তাহলে এটা প্র্যাকটিস সেট 1, আবার প্র্যাকটিস সেট 2 নিয়ে আসবো। ঠিক আছে, আর তোমরা যদি আমাদের অ্যাপটা ডাউনলোড করো, নেমটা হচ্ছে কেমোস্ফিয়ার, এখানে অলরেডি কোর্সেস চলছে, NVS KVS কে টার্গেট করেই আমাদের কেমিস্ট্রির ব্যাচ চলছিল, তো নতুন ব্যাচ আবার শুরু হবে। কেউ যদি ক্লাস করতে চাও তাহলে অবশ্যই নিচে দেওয়া যে কন্ট্যাক্ট নম্বর 930015 এ কন্ট্যাক্ট করবে। তার কারণ অনেকেই আছো যারা হয়তো এবারে টায়ার 1টা ক্লিয়ার করতে পারোনি। ঠিক আছে, টায়ার 1 ক্লিয়ার করতে পারোনি, তো নেক্সট ইয়ারের প্রিপারেশন এখন থেকেই শুরু করতে হবে। নেক্সট KVS NVS বা যে কোনো টিচার রিক্রুটমেন্ট এক্সামের জন্য, তার জন্য তোমরা পেয়ে যাবে কেমিস্ট্রির ক্লাস। ওকে, এন্ড তার সাথে আরো পেয়ে যাবে, এইবারে নতুন সংযোজন হবে টায়ার 1 এর যেই পার্টটা নিয়ে সবার একটু বেশি চিন্তা, কোন পার্ট, হিন্দি, রিজনিং এন্ড অ্যাডভান্স ম্যাথ, এর উপরে কিন্তু কোর্স চালু হবে এপ্রিল মাস থেকে। তো কেউ যদি চাও জয়েন করতে পারো। আপাতত 5টা প্র্যাকটিস সেট আমি YT তে করাবো, সেগুলো তোমরা দেখবে, এবং কোনো কনফিউশন থাকলে, কোনো কোয়ারি থাকলে অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করবে বা কমেন্ট সেকশনেও জানিয়ে দিতে পারো। ঠিক আছে।